আসসালামু আলাইকুম। আমি হাসিবুল হাসান লিপু কর্নেল মালিক মেডিকেল কলেজে পড়াশোনা করছি থার্ড ইয়ারে। আজকে আমি তোমাদেরকে হিস্টোলজির একটা টপিক এবং এমব্রিওলজির একটা টপিক নিয়ে আলোচনা করব। এই দুটো টপিক থেকে প্রতি বছরই প্রফেশনাল পরীক্ষাতে বিভিন্ন ধরনের কোশ্চেন চলে আসে। এই জন্য এই দুইটা টপিকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা এপিথেলিয়াল টিস্যু নিয়ে আলোচনা করব। এপিথেলিয়াল টিস্যুটা কি? এটা হলো একটা পলিহেড্রাল সেলস এর মানে অনেকগুলো পলিহেড্রাল সেল কালেকশন, যেখানে খুব অল্প পরিমাণে ইন্টারসেলুলার সাবস্টেন্স থাকবে। ইন্টারসেলুলার সাবস্টেন্স থাকবে এবং কাভারিং করবে সারফেস অফ দ্য বডি এবং এটার ক্যাভিটিকে লাইনিং করবে। তাহলে কি দাঁড়ালো? কালেকশন অফ ক্লোজলি অ্যাগ্রিগেটেড পলিহেড্রাল সেলস উইথ ভেরি লিটল ইন্টারসেলুলার সাবস্টেন্স কাভারিং করবে সারফেস এবং লাইন্স ক্যাভিটিস, এপিথেলিয়াল টিস্যু বলে। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে সিম্পল কিউবয়েডাল, সিম্পল স্কোয়ামাস, বিভিন্ন ধরনের এপিথেলিয়াল টিস্যু আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে কয়েকটা টাইপস দেখানো হয়েছে এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা আচ্ছা, এরা ক্লাসিফিকেশনে আসি। ক্লাসিফিকেশন হলো চার ভাবে ক্লাসিফাই করা যায়। একটা হলো সারফেস এপিথেলিয়াম, এটাকে বিভিন্ন নামে ডাকা যায়, সারফেস এপিথেলিয়াম বা কাভারিং এপিথেলিয়াম অথবা লাইনিং এপিথেলিয়াম নামেও বলা যায়। আরেক ধরনের ক্লাসিফিকেশন হলো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের মধ্যে দুইভাবে গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন অনুসারে এক্সুগ্রাইন গ্ল্যান্ডস এবং দুইভাবে ভাগ করা। এক্সুগ্রাইন গ্ল্যান্ডস এর মধ্যে সোয়েট গ্ল্যান্ড, স্যালারি গ্ল্যান্ড বিভিন্ন ধরনের থাকে, যেগুলো আমাদের বাইরে থেকে হয়তো বা বোঝা যায়, কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হলো ভিতরের দেহের ভিতরে যে গ্ল্যান্ডস গুলো কাজ করে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এগুলো হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। আর নিউরোএপিথেলিয়াম হলো নার্ভ রিলেটেড, মানে টেস্ট বাড, মানে আমরা হলো খাবারের সাথে যে মানে খাবার কি ধরনের হয়েছে, এটা কি নোনতা নাকি টক মিষ্টি ঝাল, এটা বোঝা যায় নিউরোএপিথেলিয়াম দিয়ে। আর মায়োএপিথেলিয়াম হলো আমাদের মায়োএপিথেলিয়াস মানে মাসেল রিলেটেড যেগুলো, সেই সেলগুলো হলো মায়োএপিথেলিয়াম। দেন সারফেস এপিথেলিয়াম, সারফেস এপিথেলিয়াম থেকে প্রায় মাঝে মধ্যে তোমাদের যে দুটো টপিক আছে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, যদি এপিথেলিয়াল টিস্যুতে কখনো বড় প্রশ্ন আসে, পরের বছর ওই বছর দেখা যায় কানেকটিভ টিস্যু থেকে ছোট প্রশ্ন আসে, আবার কানেকটিভ টিস্যু থেকে বড় প্রশ্ন আসলে এপিথেলিয়াল টিস্যু থেকে ছোট প্রশ্ন আসে প্রফেশনাল পরীক্ষাতে। তো এই সারফেস এপিথেলিয়ামের ক্লাসিফিকেশনটা খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা প্রফেশনাল পরীক্ষাতে প্রায় 1-2 বছর পর পরই চলে আসে। আর ঢাকা ইউনিভার্সিটির জন্য তো অনেক গুরুত্বপূর্ণ, এটা টিচারদের অনেক ফেভারিট একটা কোশ্চেন। আচ্ছা, তাহলে সারফেস এপিথেলিয়াম, সারফেস এপিথেলিয়াম হলো চার ভাগে। এটা কয়েকটা আছে, একটা হলো ইউনিলেয়ার এপিথেলিয়াম, মাল্টিলেয়ার এপিথেলিয়াম। ইউনিলেয়ার এপিথেলিয়ামের মধ্যে আহ, দুই ভাগে ভাগ করা যায়, সিম্পল এবং সিডো স্ট্র্যাটিফাইড। সিম্পল এর মধ্যে আবার তিনটা প্রকারভেদ আছে, যেমন সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার এপিথেলিয়াম। আর এখন আমাদের সাধারণত প্রফেশনাল পরীক্ষাতে কোশ্চেন গুলো আসে যে ক্লাসিফাই কাভারিং এপিথেলিয়াম উইথ ইটস এক্সাম্পল। তাহলে আমাদের সাথে সাথে এটা কোথায় থাকে বা কি কি এক্সাম্পল আছে সেগুলো জানতে হবে। যেমন সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম যদি বলি, তাহলে এটা থাকবে সাধারণত লাংস এর যে লাইনিং অ্যালভিওলাই থাকে সেখানে থাকবে। এছাড়া লাইনিং অফ দ্য ব্লাড ভেসেলস, তারপর সেরাস লাইনিং ক্যাভিটি যেমন পেরিকার্ডিয়াম, প্লুরা, পেরিটোনিয়াম, এই সকল জায়গায় থাকবে। আর এটার ফাংশনটা কি, একই সাথে যদি আমরা ফাংশনটা পড়ে ফেলি তাহলে আলাদা করে আমাদের সারফেস এপিথেলিয়ামের ফাংশন পড়তে হবে না। তাহলে এটার ফাংশনটা কি, এটা অ্যালাউ করবে ম্যাটেরিয়ালস টু পাস থ্রু বাই ডিফিউশন এন্ড ফিল্ট্রেশন এন্ড সিক্রেটস লুব্রিকেটিং সাবস্টেন্স, মানে ডিফিউশন এবং ফিল্ট্রেশনের মাধ্যমে এগুলো বিভিন্ন ম্যাটেরিয়ালসকে পাস করে এবং সিক্রেট করে লুব্রিকেটিং সাবস্টেন্স। দেন সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম এটা হলো ডাক্টস এবং সিক্রেটরি পোর্শন, যেমন স্মল গ্ল্যান্ড, ছোট ছোট যে গ্ল্যান্ডস আছে আমাদের বডিতে এবং কিডনি টিউবসে, সেখানে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম পাওয়া যায়। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম মানে কিউব শেপ, মানে কিউবের মতো দেখতে, এই জন্য সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। তাই এটার ফাংশনটা কি, সিক্রেশন করবে এবং অ্যাবজর্পশন করবে। সিম্পল কলামনার এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম কোথায় থাকবে, বিভিন্ন সিলেটেড টিস্যু যেমন ব্রঙ্কাই, ইউটেরাইন টিউব, ইউটেরাস, স্মুথ যে টিস্যুগুলো আছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে বা ব্লাডারে, সেখানে সিম্পল কলামনার এপিথেলিয়াম থাকবে। এটার ফাংশন কি, এটা হলো অ্যাবজর্পশন করবে। এটা শুধু সিক্রেশন করবে, মিউকাস এন্ড এনজাইম সিক্রেশন করবে। সিরোস্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম,
আচ্ছা, সিটোস্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়ামটা আমাদের কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হলো বিভিন্ন ট্রাকিয়ার লাইনিং এপিথেলিয়াম, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এই সকল জায়গায় সিটোস্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম পাওয়া যায়। এদের ফাংশনটা কি? এরা মিউকাস সিক্রেশন করে, সিলেটেড টিস্যু মুভস করে মিউকাস সিলেটেড টিস্যুর মাধ্যমে। আচ্ছা, দেন স্ট্র্যাটিফাইড মাল্টিলেয়ার, বললাম যে আমি আগে যেগুলো বললাম এগুলো হলো সব ইউনিলেয়ার এপিথেলিয়াম, এখন যেগুলো সেগুলো হলো মাল্টিলেয়ার এপিথেলিয়াম। মাল্টিলেয়ার এপিথেলিয়ামের মধ্যে স্ট্র্যাটিফাইড এবং ট্রানজিশনাল দুই ভাগে ভাগ করা যায়। স্ট্র্যাটিফাইড এর মধ্যে স্ট্র্যাটিফাইড স্কমাস এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড কিউবাইডাল এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। তো স্ট্র্যাটিফাইড স্কমাস এপিথেলিয়াম থাকে ইসোফেগাস, মাউথ মানে আমাদের মুখে এবং ভ্যাজানাল লাইনিং এ স্ট্র্যাটিফাইড স্কমাস এপিথেলিয়াম থাকবে। এটার ফাংশন কি? এটা অ্যাব্রেশনকে বাধা দিবে, প্রোটেক্ট করবে এগেইনস্ট অ্যাব্রেশন। দেন স্ট্র্যাটিফাইড কিউবাইডাল এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড কিউবাইডাল এপিথেলিয়াম এটা থাকবে আমাদের সোয়েট গ্ল্যান্ড, স্যালাভারি গ্ল্যান্ড এবং ম্যামারি গ্ল্যান্ডে পাওয়া যাবে। এগুলোই তোমরা হলো এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারো যে মানে কোনটা, এটা লোকেশনটাই হলো বলা যায় যে এক্সাম্পল, যে এরকম এটার স্ট্র্যাটিফাইড কিউবাইডালের এক্সাম্পল কি সোয়েট গ্ল্যান্ড, স্যালাভারি গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ড এক্সেপ্ট্রা। এটার ফাংশন হলো প্রোটেকশন করবে টিস্যুকে। দেন স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, এটা মেল ইউরেথ্রা এবং বিভিন্ন গ্ল্যান্ডস এর ডাক্টে পাওয়া যাবে। এটার ফাংশন হলো সিক্রেশন এবং প্রোটেকশন। দেন ট্রানজিশনাল এপিথেলিয়াম, এটা পাওয়া যাবে ব্লাডার, ইউরেথ্রা এবং ইউরেটারি পাওয়া যাবে। ইউরেটারি লাইনিং এ ট্রানজিশনাল এপিথেলিয়াম পাওয়া যাবে। এটা কি করবে? এটা ইউরিনারি অর্গানকে এক্সপ্যান্ড করবে এবং স্ট্রেসে হেল্প করবে ট্রানজিশনাল এপিথেলিয়াম। দেন গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামকে গ্ল্যান্ডস এর ভিত্তিতে সিক্রেশন ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডস। এক্সোক্রাইন গ্ল্যান্ডস কে আবার দুই ভাগে ভাগ করা যায়, ইউনিসেলুলার মানে একটা সেল দিয়ে গঠিত, আর মাল্টিসেলুলার মানে একাধিক সেল দিয়ে গঠিত। মাল্টিসেলুলার কে আবার স্ট্রাকচারের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, সিম্পল গ্ল্যান্ডস, কম্পাউন্ড গ্ল্যান্ডস। আর সিক্রেটরি ইউনিটস এর উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়, টিউবুলার, অ্যালভিওলার, টিউবুলো অ্যালভিওলার গ্ল্যান্ডস। দেন মোড অফ সিক্রেশনের উপরে ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়, মেরোক্রাইন, হলোক্রাইন, অ্যাপোক্রাইন গ্ল্যান্ডস। এটা দেখা যায় মানে প্রফেশনাল পরীক্ষাতে কোশ্চেন বা রিটেনের কোশ্চেন চলে আসে যে ক্লাসিফাই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তো এই জন্য এটার ক্লাসিফিকেশনটা খুব খুব ইম্পর্টেন্ট রিটেনের জন্য। আচ্ছা, এখন হলো এপিথেলিয়াল টিস্যুর অরিজিন, এটা রিটেনে চলে আসে। দেখা যায় যে বলা যায় গিভ দ্য অরিজিন এন্ড ফাংশন অফ এপিথেলিয়াল টিস্যু। তো যে কোনো জিনিসের অরিজিন সাধারণত এক্টোডার্মাল, মেসোডার্মাল, এন্ডোডার্মাল মানে তিনটা ভাগে হতে পারে। তো এপিথেলিয়াল টিস্যু একই রকম, যে এক্টোডার্মাল, এক্টোডার্মাল মানে আমাদের দেহের বডির যে বাইরের দিকের অংশগুলো থাকে সেখান দিয়ে আছে, যেমন এপিডার্মিস অফ দ্য স্কিন, লাইনিং অফ দ্য ওরাল ক্যাভিটি, লাইনিং অফ দ্য অ্যানাল ক্যানেল, বিলো দ্য পেকটিনেট লাইন। দেন হলো মেসোডার্মাল অরিজিন, মানে এক্টোডার্ম থেকে ভিতরের দিকে যাবে মেসোডার্ম। মেসোডার্মাল অরিজিন হলো লাইনিং এপিথেলিয়াম অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইউরেটার, ভেরিয়াস পার্টস অফ ইউরিনিফেরাস টিউবুলস, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, আপার পার্ট অফ ভ্যাজাইনা, ভাস ডিফারেন্স, ডাক্টাস এপিডিডিমিস এক্সেট্রা। এখানে মোটামুটি তোমরা একটা আইডিয়া নিয়ে রাখবে যে মানে আমাদের দেহের যে একটোডার্ম থেকে ভিতরের দিকে যে অংশগুলো থাকে একদম ভিসেরা রিলেটেড বাদে, সেগুলো হলো মেসোডার্মাল অরিজিন। দেন হলো এন্ডোডার্মাল অরিজিন। এন্ডোডার্ম মানে সবার ভিতরে থাকবে, এটা কাভারিং থাকবে, টাং থাকবে, তারপরে এলিমেন্টারি ট্র্যাক্ট থাকবে, রেসপিরেটরি ট্র্যাক্ট, ইউরিনারি ট্র্যাক্ট, ইউরেথ্রা, গল ব্লাডার, লোয়ার পার্ট অফ ভ্যাজানা এক্সেট্রা। এগুলো থাকবে এন্ডোডার্ম, মানে সবার ভিতরের দিকে থাকবে হলো যে এপিথেলিয়াল টিস্যু থাকবে সেটা হলো এন্ডোডার্মাল অরিজিন থাকবে। দেন হলো ফাংশন এপিথেলিয়াল টিস্যু। আমরা এপিথেলিয়াল টিস্যুর ফাংশন আগে হলো জেনে এসেছি, কারণ প্রতিটার স্পেসিফিক ভাবে আমরা জেনে এসেছি যে কোনটার কি ফাংশন। এখানে আমরা জাস্ট একটা ওভারঅল ফাংশন দেখবো, যে কাভারিং দেয়, লাইনিং দেয়, প্রোটেকশন দেয় সারফেসকে যেমন স্কিনকে, তারপরে অ্যাবজর্পশন করে, জিআইটি ট্র্যাক্ট বা এলিমেন্টারি ট্র্যাক্টের যে অ্যাবজর্পশন হবে সেটা অ্যাবজর্পশন করবে, সিক্রেশন করবে, সিক্রেশন আমাদের যে গ্ল্যান্ডুলার সিক্রেশন হয়, গ্ল্যান্ড থেকে বিভিন্ন ধরনের সিক্রেশন হয় সেটাতে হেল্প করবে। দেন হলো লুব্রিকেশন, লুব্রিকেশনে এখানে লাইনিং অফ সেভরি serous cavities such as peritoneal, pleural, pericardial cavity এক্সেপ্টাতে লুব্রিকেশন করবে, মানে আমাদের ঘর্ষণ থেকে হেল্প করে, ঘর্ষণ যাতে না হয়। দেন কন্ট্রাক্টিলিটি, মানে আমাদের কন্ট্রাকশনের মাসল যে আমাদের কন্ট্রাকশন করে, দেন এই কন্ট্রাকশনে হেল্প করে মায়োসিলিয়ার সেলস। সেন্সরি ফাংশন, সেন্সরি ফাংশন এখানে আমরা টেস্ট বার অথবা অলফ্যাক্টরি এপিথেলিয়ামের মাধ্যমে আমরা কোনো কিছু মানে সেটার সেন্ট কেমন এগুলো হলো আমরা বুঝতে পারবো এই সেন্সরি ফাংশনের মাধ্যমে। এটাও এপিথেলিয়াল টিস্যুর একটা ফাংশন।
তোমরা যদি মেন পয়েন্টস গুলো মনে রাখতে পারো তাহলে তোমরা নিজেরা বানিয়ে নিতে পারবে। আমাদের তো আসলে বুঝে পড়তে হবে, আমরা যদি সবকিছু মুখস্থ করতে যাই তাহলে হয়তো সবকিছু মনে রাখতে পারবো না। এই জন্য তোমরা মোটামুটি মেন যে কিওয়ার্ডস গুলো থাকবে সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে ইজিলি মনে রাখতে পারবে। দেন হলো ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ এপিথেলিয়াল টিস্যু, এটা অনেক ইম্পর্টেন্ট রিটেনের জন্য। এখানে মনে রাখতে হবে যে সেলুলার এলিমেন্ট ম্যাক্সিমাম থাকবে এবং ইন্টারসেলুলার সাবস্টেন্স মিনিমাম থাকবে। মানে ইন্টারসেলুলার সাবস্টেন্স মানে হলো দুইটা সেলের মাঝে যে সাবস্টেন্স গুলো সেগুলো কম থাকবে এবং সেলের মধ্যে যে এলিমেন্ট গুলো সেগুলো বেশি থাকবে। কানেকটিভ টিস্যু, যদি তোমরা কানেকটিভ টিস্যু যখন পড়বে তখন দেখবে কানেকটিভ টিস্যুতে ঠিক এর উল্টাটা হবে, যেমন সেলুলার এলিমেন্ট তখন হলো মিনিমাম থাকবে, ইন্টারসেলুলার সাবস্টেন্স হলো ম্যাক্সিমাম থাকবে। কাজে এটা একটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এবং সব ধরনের এপিথেলিয়াল টিস্যু বেসমেন্ট মেমব্রেন দ্বারা সাপোর্টেড থাকবে, বেসালি মানে নিচের দিকে বেজের দিকে বেসমেন্ট মেমব্রেন দ্বারা সাপোর্টেড থাকবে। এবং এখানে কোনো ব্লাড সাপ্লাই থাকবে না, লিম্ফেটিক ড্রেনেজ থাকবে না, কিন্তু এখানে নার্ভ সাপ্লাই থাকবে। এবং এটা ডেভেলপ করবে তিনটা জার্ম লেয়ার থেকে, এটা ডেভেলপ করবে এবং পোলারিটি প্রদর্শন করবে। কাজে দেখো একদম ইজিলি বোঝা যাচ্ছে যে আমরা যদি একটু মানে মনোযোগ দিয়ে বা একটু খেয়াল করে পড়ি তাহলে দেখবে ইজিলি হলো তোমার মানে আয়ত্তে চলে আসবে। আচ্ছা, এখন সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম এটার ফিচার কি? এটা মানে আমরা সব যে কোনো এপিথেলিয়াল সব একটা কমন ফিচার থাকবে, এটা বেসমেন্ট মেমব্রেনকে টাচ করবে। সেলগুলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সেলগুলো ফ্ল্যাট থাকবে এবং উইডটা বেশি হবে, প্রস্থটা বেশি হবে হাইটের থেকে। এবং নিউক্লিয়াসটাও এই দেখো নিউক্লিয়াসটা হলো ফ্ল্যাট, নিউক্লিয়াসটা ফ্ল্যাট থাকবে, সার্কুলার মানে গোল থাকবে এবং সেন্ট্রালি প্লেস থাকবে। আমরা যদি ফিগার দেখি তাহলে হলো আমাদের একদম মানে মাথায় চলে আসবে যে আসলে এটা দেখা যাচ্ছে ফ্ল্যাট থাকতেছে, সার্কুলার এবং সেন্ট্রালি প্লেসড থাকতেছে। এটা কি? এটা হলো মেসোডার্মাল অরিজিন, এক্সেপ্ট হলো অ্যালভিওলাই, যেটা হলো এন্ডোডার্মাল অরিজিন। তাহলে এটা কোথায় থাকবে? আমরা তো ওই তখনই পড়ে এসেছি যে ডিস্ট্রিবিউশন, যে লাইনিং অফ দ্য লাং, অ্যালভিওলাই, ইনার সারফেস অফ দ্য ক্যাভিটি যেমন পেরিকার্ডিয়াম, ব্লুটা, পেরিটোনিয়াম, ইনার লাইনিং অফ দ্য হার্ট, ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেলস, লুপ অফ দ্য হেনলি অফ দ্য নেফ্রন। এটা ফাংশন কি? এটা এক্সচেঞ্জে সাহায্য করবে, যে কোনো ধরনের এক্সচেঞ্জ, যেমন ফ্লুইড হতে পারে বা অন্য কোনো ধরনের সাবস্টেন্স হতে পারে, এই এক্সচেঞ্জে আমাদের হেল্প করবে। সিম্পল কলামনার এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম গুলো আহ, এই যে কমন ফিচার সবগুলো টাচ করে বেসমেন্ট মেমব্রেনকে, এগুলো হলো কলামের মতো। এই যে এখানে হলো কলামের মতো দেখা যাচ্ছে, কলামনার ইন শেপ, এবং এটার হাইটটা এখানে বেশি থাকবে। এর আগেটা উইড বেশি ছিল সিম্পল কম আছে, কিন্তু এখানে কলাম মানে হলো কলাম তো মানে লম্বা লম্বি বোঝা যায়, তাই এটার হাইটটা বেশি হবে উইডের থেকে। এবং নিউক্লিয়াস গুলো ইলংগেটেড হবে, নিউক্লিয়াস গুলো ইলংগেটেড হবে। এবং আইদার এটা নিউক্লিয়াসটা সেন্ট্রালিও থাকতে পারে আবার বেসালিও থাকতে পারে। এখানে এটা ব্রাশ বর্ডার দ্বারা কিছু স্পেশালাইজ থাকবে, ব্রাশ বর্ডার থাকবে। এখানে গবলেট সেলও থাকতে পারে, বিলং টু দ্য স্পেশাল সেলে গবলেট সেল থাকবে। এর টাইপস কি? অ্যাকর্ডিং টু দ্য সিলিয়া অর মাইক্রোভিলাই, সিলিয়া অর মাইক্রোভিলাই অনুসারে এটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো সিলিয়া, মাইক্রোভিলাই কোনো কিছুই থাকবে না, সিম্পল কলামনার এপিথেলিয়াম উইদাউট সিলিয়া অর মাইক্রোভিলাই, যেমন লাইনিং অফ দ্য স্টোমাক। দেন সিম্পল কলামনার এপিথেলিয়াম, এখানে শুধু মাইক্রোভিলাই থাকবে, যেমন লাইনিং অফ দ্য গলব্লাডার, ইন্টেস্টাইন। সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ সিলিয়া, এখানে শুধু সিলিয়া থাকবে, যেমন লাইনিং অফ দ্য ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব। এর কোথায় থাকবে? ডিস্ট্রিবিউশন আমরা আগে জেনে এসেছি, যেমন লাইনিং অফ দ্য মোস্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট, গলব্লাডার, ইউটেরাইন টিউবে থাকবে। এটা ফাংশনটা কি? এটা সিক্রেশনে হেল্প করবে এবং অ্যাবজর্পশনে হেল্প করবে। আচ্ছা, দেন সিটোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। সিটোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম বেসমেন্ট মেমব্রেনকে টাচ করবে। সব এপিথেলিয়াল টিস্যুর একটা কমন ক্যারেক্টারিস্টিক থাকবে যে এটা মেমব্রেনকে টাচ করবে। দেন নিউক্লিয়াস অ্যাপিয়ার করবে ডিফারেন্ট লেভেলে, এই যে বিভিন্ন ডিফারেন্ট লেভেলে নিউক্লিয়াস অ্যাপিয়ার করতেছে। তো আর কি থাকবে? মোস্ট অফ দ্য স্টেজ আর উইথ ইলংগেটেড আইদার সেন্ট্রালি অর বেসালি প্লেসড। এই এটা সেন্ট্রালিও থাকতে পারে আবার বেসালিও থাকতে পারে। তো আমরা যদি ফিগার দেখি তাহলে আমাদের হলো মোটামুটি ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানতে পারবো। দেন ডিস্ট্রিবিউশন, এটা কোথায় থাকবে? এটা থাকবে হলো কন্ট্রাক্টিং পার্ট অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট এবং মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে থাকবে। এর টাইপস কি? সিডোস্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ ট্রু সিলিয়া, মানে এখানে সিলিয়া থাকবে। তো কোথায় থাকবে? লাইনিং অফ দ্য কন্ট্রাক্টিং পার্ট অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। সিডোস্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ স্টেরিওসিলিয়া, এটা থাকবে হলো লাইনিং অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে থাকবে। দেন ফাংশন, ফাংশন কি? মানে যে কোনো ফাংশনই আমরা জাস্ট দেখা যাচ্ছে ম্যাক্সিমাম থাকে সিক্রেশন,
প্রোডাকশন, ট্রান্সপোর্ট, অ্যাবজর্পশন। তো এগুলো মানে একদম কমন। তো আমরা একটু মাথায় রাখবো যে কোনটা সিক্রেশন করে, কোনটা অ্যাবজর্পশন করে। তো এইভাবে দেখা গেছে আমাদের ইজিলি হলো মাথায় চলে আসবে। দেন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম হলো তোমার এখানে সিলিয়া গুলো একদম মানে দেখা যাবে। তো একদম মানে তুমি যে এই যে এখানে যে সিলিয়া দেখা যাচ্ছে, এই যে সিলিয়া দেখা যাচ্ছে, ট্রু সিলিয়া। তো এগুলো হলো এরকম কন্ডাক্টিং পার্ট অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্টে থাকবে, এরকম সিলিয়া থাকবে। কিন্তু স্টেরিও সিলিয়া মানে এখানে তোমার সিলিয়া গুলো বোঝা যাবে না, মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে তোমার সিলিয়া গুলো বোঝা যাবে না, ঠিক আছে। তো এটা হলো ট্রু সিলিয়া আর স্টেরিও সিলিয়া, এভাবে হলো ডিফাইন করা হয়েছে। তো এভাবে আর কি এই সিলিয়ার উপরে ভিত্তি করে। দেন হলো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামে এখানে সেলগুলো ওই যে মানে কমন ক্যারেক্টারিস্টিক যে যে তোমার বেসমেন্ট মেমব্রেনকে টাচ করবে, সব এপিথেলিয়াল সেলের একটা কমন ক্যারেক্টারিস্টিক। কিন্তু এখানে সেলগুলো অনেকগুলো লেয়ারে থাকবে, মেনি লেয়ার্স। আর সুপারফিশিয়াল সেলগুলো স্কোয়ামাস ইন শেপ। এটা হলো এটার দুইটা টাইপস, কেরাটিনাস্ট এবং নন কেরাটিনাস্ট। কেরাটিনাস্ট যেগুলো আমাদের হলো স্কিনের দিকে থাকবে, যেমন এটার এপিথেলিয়াল সারফেসটা ড্রাই থাকবে, সারফেস সেলগুলো ড্রাই হবে ডিহাইড্রেশনের জন্য, সারফেস সেলগুলো ড্রাই হয়ে যাবে। আর এটা কেরাটিনাস্ট থাকবে কেরাটিন পিগমেন্ট দ্বারা। এই সেলগুলো ল্যাকিং, এখানে কোনো নিউক্লিয়াস থাকবে না, সেলস গুলো ল্যাকিং করবে নিউক্লিয়াই। এটা ফর্মস করবে নন লিভিং কাভারিং ওভার দ্য এপিথেলিয়াম। মানে এপিথেলিয়ামের উপরে এই কাভারিং গুলো মানে মৃত, মানে মৃত হয়ে যাবে আর কি, ডাই হয়ে যাবে। এই জন্য এই কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম বলা হয় এদেরকে। এটার ফিচার কি? এটার ফিচার হলো বেসমেন্ট মেমব্রেনকে টাচ করবে সবগুলো বেজার সেল, যেমন কমন ক্যারেক্টারিস্টিক্স বেজার সেল গুলো কিউবাইডাল হবে, কলামনার হবে। আর অ্যাপিকাল সেল গুলোতে কোনো নিউক্লিয়াস থাকবে না। এর কোথায় থাকবে? এটা থাকবে এপিডার্মিস অফ দ্য স্কিনে থাকবে। এটা ফাংশন কি? এটা আন্ডারলাইং যে আমাদের টিস্যু থাকবে সেগুলোকে অ্যাবডেশন, প্যাথোজেন্স, কেমিক্যাল, হিট অথবা কোল্ড থেকে রক্ষা করবে। দেন হলো নন কেরাটিনাইজড। নন কেরাটিনাইজড হলো ওয়েট সারফেসে থাকবে, ভিএস সারফেসে, যেগুলো সুপারফিশিয়াল সেল গুলো এখানে অ্যালাইভ থাকবে। ওখানে হলো ডাই ছিল, এখানে হলো অ্যালাইভ থাকবে। এবং এগুলো কোনো কেরাটিন কম থাকবে, এখানে এখানে লেস কেরাটিন থাকবে এবং এখানে নিউক্লিয়াস থাকবে, ওখানে নিউক্লিয়াস ছিল না। আর এটার ক্যারেক্টারিস্টিক্স কি? এটা হলো বেসমেন্ট মেমব্রেনকে টাচ করবে, সব এপিথেলিয়াল একটা কমন ক্যারেক্টারিস্টিক্স। আর কিন্তু এখানে ভেজাল সেল গুলো কিউবয়েডাল হবে, কলামনার হবে, কিউবয়েডাল অথবা কলামনার। আর সুপারফিশিয়াল সেল গুলো থাকবে ফ্ল্যাটেন্ড ইন শেপ, একদম ফ্ল্যাট হবে সুপারফিশিয়াল সেল। আর সবগুলো সেল গুলো নিউক্লিয়াস থাকবে। এটার ডিস্ট্রিবিউশন কি? এটার ডিস্ট্রিবিউশন থাকবে বাইরের দিকে থাকবে, যেমন টাং, ক্যাভিটি, ইসোফেগাস, লোয়ার পার্ট অফ অ্যানাল ক্যানেল। এগুলোর ফাংশন কি? এটা ফাংশন হলো এর দুইটার ফাংশন প্রায় একই, অ্যাবজর্ব প্যাথোজেন, কেমিক্যাল এগুলো থেকে রক্ষা করবে। দেন ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম কি? এটার হলো কিছু ইন্টারমিডিয়েট থাকবে এর স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এবং স্ট্র্যাটিফাইড কিউরাল এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড এগুলোর মধ্যে যে ফিচার গুলো সেই ট্রানজিশনাল এপিথেলিয়াম। এটা হলো স্ট্রেস থাকতে পারে এবং স্ট্রেস অবস্থায় থাকতে পারে। স্ট্রেস এটা মানে কোনো স্পেসই নেই, মানে কোনো হলো প্রসারণ নেই। 4 থেকে 5টা লেয়ার ঠিক থাকবে। এই বেজাল সেলগুলো রাফলি কিউবয়েডাল থাকবে। আর ইন্টারমিডিয়েট সেলগুলো থাকবে পলিগনাল, মানে কিউব বা বিভিন্ন শেপে দেখা যায়। তোমাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? বুঝতে পারছো আমি যা বলছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই এদের সাথে যদি একটু ভাইবার কোশ্চেন গুলাও বলে দিতেন, মানে ভাইবাতে কিভাবে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এখানে ভাইবার যে মোটামুটি তোমাদের অ্যানাটমিতে হলো রিটেনের কোশ্চেন গুলো পড়লে ভাইবাতে হলো টিচাররা দেখা যাচ্ছে ওখান থেকে প্রায় 78% কোশ্চেন মোটামুটি চলে আসে। তো আমি যে ফাংশন গুলো বলছি বা দেখা গেছে টিচাররা তোমাদের দেখা যায় কাট কোশ্চেন থাকে। যখন তুমি প্রফেশনাল পরীক্ষায় ভাইবাতে বসবে তখন তোমার দুটো বোর্ড থাকবে, একটা হলো হার্ড পার্ট, একটা হলো সফট পার্ট। তো প্রতিটা দেখবো তোমাদের হলো অ্যানাটমিতে কার্ড থাকবে, ওই কার্ডে কতগুলো কোশ্চেন থাকবে, ওই যে কোশ্চেন গুলো থাকবে ওগুলো তোমাকে দেখা যাচ্ছে জিজ্ঞেস করতে পারে। আবার যদি তুমি ভালো পারো তো সেক্ষেত্রে এক্সট্রা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো আমি এপিথেলিয়াল টিস্যু থেকে তোমাদের যে জিনিসগুলো পড়াচ্ছি, যদি কোনো টিচার তোমাকে কোশ্চেন ভাইবাতে শুরুতে জিজ্ঞেস করবে ক্লাসিফাই এপিথেলিয়াম বা ক্লাসিফাই সারফেস এপিথেলিয়াম, এটার ফিচার কি, তারপরে এটার ফাংশন কি,
এগুলো অহরহ জিজ্ঞেস করে যদি এপিথেলিয়াল টিস্যু থেকে কোনো কোশ্চেন করে। এগুলো হলো তোমার ধরবে এখান থেকে যদি এপিথেলিয়াল টিস্যু থেকে কোনো কোশ্চেন করে। দেন হলো মানে এটার ক্যারেক্টারিস্টিক ফিচার বা এগুলা সাধারণত একটু কম ধরে, তবে টিচাররা বোঝার চেষ্টা করে যে তুমি জানো নাকি বিষয়টা, বুঝে পড়ছো কিনা। এই জন্য মানে স্ট্রাকচার গুলো জাস্ট একটা আইডিয়া রাখলেই হয় মোটামুটি। কিন্তু তোমার ওই এপিথেলিয়াল টিস্যু ক্লাসিফাই সারফেস এপিথেলিয়াম, দেন এটার ফাংশন কি, তারপরে এগুলার এক্সাম্পল কি, এগুলা যদি জিজ্ঞেস করে অহরই জিজ্ঞেস করবে। আর ট্রানজিশনাল এপিথেলিয়াম, আচ্ছা, এটা হলো দুইটা স্ট্রেসড অবস্থায় এবং নন স্ট্রেসড অবস্থায় থাকবে। নন স্ট্রেসড অবস্থায় 4 থেকে 5টা লেয়ার ঠিক থাকবে, বেজাল সেলগুলো রাফলি কিউবিটাল থাকবে, ইন্টারমিডিয়েট সেলগুলো পলিগনাল থাকবে, আর এখানে আমব্রেলা সেল থাকবে। এটা হলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ট্রানজিশনাল এপিথেলিয়ামে আমব্রেলা সেল বা ডোম শেপ সেল থাকবে। আর স্ট্রেস অবস্থায় এটা যেহেতু মানে এখানে প্রেসার দেওয়া হচ্ছে, তাই এখানে ছোট হয়ে যাবে, 2 থেকে 3টা সেল লেয়ার ঠিক থাকবে। আর ইন্টারমিডিয়েট এবং সারফেস লেয়ার গুলো এক্সট্রিমলি ফ্ল্যাটেড, বেশি পরিমাণে ফ্ল্যাট হয়ে যাবে। আসলে এটা তো তোমাদের মোটামুটি বলে ফেলেছি যে এখানে হলো ট্রানজিশনাল এপিথেলিয়াম হলো নন কেরাটিনাস, নন স্ট্রেসড এবং স্ট্রেসড অবস্থায় থাকবে 2 ধরনের। দেন এই নন স্ট্রেস গুলো হলো 4 থেকে 5টা সেল লেয়ার ঠিক থাকবে, আর স্ট্রেস গুলো থাকবে তোমার এখানে 2 থেকে 3টা সেল লেয়ার ঠিক থাকবে। আর নন স্ট্রেস গুলো বেজাল সেল গুলো রাফলি কিউবয়েডাল হবে, ইন্টারমিডিয়েট সেল গুলো পলিগনাল, এবং এখানে আমব্রেলা সেল থাকবে নন স্ট্রেসড অবস্থায়। আর স্ট্রেস অবস্থায় এখানে ইন্টারমিডিয়েট এবং সারফেস লেয়ার গুলো এক্সট্রিমলি ফ্ল্যাটেন থাকবে। আর ডিস্ট্রিবিউশন এগুলো কোথায় থাকবে, রেনাল ক্যালিস, রেনাল পেলভিস, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, পার্ট অফ ইউরেথ্রাতে থাকবে। এগুলো তোমরা যখন এক্সাম্পল পড়বা ওই সাথে সাথে তোমাদের ডিস্ট্রিবিউশন গুলো পড়া হয়ে যাবে, এগুলো আলাদা করে পড়তে হবে না। আর এগুলোর ফাংশন কি, ট্রানজিশনাল এপিথেলিয়াম তোমার রিটেনের জন্য এবং ভাইবার জন্য টিচাররা অহরই জিজ্ঞেস করে যে ট্রানজিশনাল এপিথেলিয়ামের উদাহরণ কি, বা এগুলার ফিচার জিজ্ঞেস করতে পারে। এমনকি তোমার এটা রিটেনও দেখা গেছে বিভিন্ন বোর্ডে চলে আসে। তো এটা শর্ট নোট হিসেবে মাঝে মধ্যে চলে আসে। এটার ফাংশন হলো মনে রাখবে যে কিওয়ার্ড গুলো মনে রাখবে, এটা কি করে রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করবে, ডাইলেশন প্রিভেন্ট করবে ইউরিনের, আর এটা ফ্রি ডিস্টেনশন এবং কন্ট্রাকশনে হেল্প করবে। দেন কিছু এখান থেকে তোমার এক্সপ্লানেটরি কোশ্চেন চলে আসতে পারে যে লাং অ্যালভিওলাই ইজ লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম। তো লাং অ্যালভিওলাই ইজ লাইন বাই, এখানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় কোথায় আমাদের দরকার, যেখানে কোনো অ্যাবজর্পশন, সিক্রেশন, আয়নিক ট্রান্সপোর্ট দরকার নেই, এবং যেখানে শুধুমাত্র আমাদের এক্সচেঞ্জ মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ দরকার, সেখানে হলো আমাদের সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম প্রয়োজন। তাহলে লাং অ্যালভিওলাস মানে লাংসের মাধ্যমে আমরা কি ইন্সপিরেশন এক্সপিরেশনে হেল্প করে, তো সেক্ষেত্রে আমরা এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে এটা এই জন্যই বলতে পারবো যে আমরা লাং অ্যালভিওলাস লাইন বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। যেহেতু লাং একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ অর্গান, এবং এই এক্সচেঞ্জটা ঘটে অ্যালভিওলাই অফ দ্য লাং এর মাধ্যমে। কি হবে, সিম্পল ডিফিউশনের মাধ্যমে। এই সিম্পল ডিফিউশনটা হয় হলো রেসপিরেটরি মেমব্রেনের মাধ্যমে। তাহলে কি হলো, যদি ওয়ান অফ দ্য লেয়ার্স অফ দ্য রেসপিরেটরি মেমব্রেন ইজ মানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের একটা হলো লেয়ার হলো সিম্পল, one of the layers of the respiratory membrane is simple squamous epithelium. রেসপিরেটরি মেমব্রেনের একটা লেয়ার হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটা লাইন্স করবে অ্যালভিওলাই কে লাইন করবে। তাহলে যদি আমরা ল অফ ডিফিউশনের সূত্র অনুসারে বলি যে যেই ডিফিউজিং মেমব্রেনটা সবচেয়ে থিন থাকবে সেখান দিয়েই ধরো সবচেয়ে বেশি পরিমাণে ডিফিউশন হবে। দা থিনার দ্য ডিফিউজিং মেমব্রেন দ্য বেটার উইল বি দ্য রেট অফ ডিফিউশন। তাহলে সেই সূত্র অনুসারে যেহেতু সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সবচেয়ে থিন সবগুলো এপিথেলিয়ামের মধ্যে, এবং এটার মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, এই গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্যই লাং অ্যালভিওলাস ইজ লাইন বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এরপরে আরেকটা কোশ্চেন আসে যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম লাইনস দ্য ব্লাড ভেসেলস। তাহলে ব্লাড ভেসেলে এখানে কি, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কভারস করবে সারফেস কে, যেটা অ্যালাউ করে প্যাসিভ ট্রান্সপোর্ট অফ গ্যাসেস অর ফ্লুইডস। ব্লাড ভেসেলের মধ্যে এপিথেলিয়াম অথবা এন্ডোথেলিয়াম এই প্যাসিভ ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে, মানে এখানে ডাইরেক্ট কোনো ট্রান্সপোর্ট হবে না, ব্লাড আর এপিথেলিয়াম অথবা এন্ডোথেলিয়াম এর মাধ্যমে হবে। যেমন ফ্লুইড, মেটাবোলাইটস একটা থিন ক্যাপিলারি ওয়ালের মধ্য দিয়ে
এই ফ্লুইড নিউট্রিয়েন্টস এবং মেটাবলাইটস গুলো ট্রান্সপোর্ট হবে। এই জন্য এটা প্যাসিভ ট্রান্সপোর্ট হিসেবে কাজ করছে, সেখানে কোনো ডাইরেক্ট ট্রান্সপোর্ট হচ্ছে না। এই জন্যই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম লাইন্স করছে ব্লাড ভেসেল। সিম্পল কলামনার এপিথেলিয়াম জিআই ট্র্যাক্টের অধিকাংশ পার্ট জুড়ে থাকে। এটা মেইন জিনিস হলো একটা সিক্রেটরি সিক্রেশন, প্রোটেকশন, লুব্রিকেশন এবং অ্যাবজর্পশন। এই 4টা পয়েন্ট যদি তোমরা মনে রাখতে পারো যে কিভাবে কোন কাজটা করে, তাহলে তোমরা এই কোশ্চেনটা অ্যান্সার দিতে পারবে। তোমরা আসলে যে এক্সপ্লেনেটরি কোশ্চেন গুলো আছে এগুলো একদম বেসিক জিনিসগুলো জেনে যাবে যে কোনটা কিভাবে কাজ করে, সেভাবেই হলো তোমরা বুঝে বানিয়ে লিখে আসতে হবে, কারণ সব জিনিস তো আসলে ওইভাবে হুবহু মনে রাখা সম্ভব না। তো এই সেলগুলো কি, এগুলো সিক্রেটরি এবং এগুলো মিউকাস প্রডিউস করে। এই মিউকাস কি করে, এই মিউকাস গুলো কাভার থাকে স্টোমাক সারফেস দ্বারা এবং প্রোটেক্ট করবে এর স্টোমাকের লাইনিং কে, এটা হলো প্রোটেক্ট করবে ফ্রম করসিভ গ্যাস্ট্রিক সিক্রেশন থেকে। যেগুলো নর্মালি ফাউন্ড থাকে হলো স্টোমাকে ডিউরিং ফুড প্রসেসিং এবং ডাইজেশনের সময় এই করসিভ গ্যাস্ট্রিক সিক্রেশন গুলো হয়। আমরা যখন খাবার খাই তখন বিভিন্ন ধরনের সিক্রেশন হয়, তো করসিভ গ্যাস্ট্রিক সিক্রেশন হয় যেমন এসিএল বা বিভিন্ন ধরনের সিক্রেশন। তো ওই তখনই হলো এটা প্রোটেক্ট করবে এই সিম্পল কলামনার এপিথেলিয়াম। এই কলামনার সেল গুলো যেটা এখানে ব্রাশ বর্ডার থাকে অনেকগুলো, এই ব্রাশ বর্ডার গুলো বিভিন্ন তৈরি হয় মাইক্রোভিলাই দ্বারা। এই মাইক্রোভিলাই গুলো অ্যাক্টিভ অ্যাবজর্পশন অফ সুগার এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স অ্যাবজর্পশনে হেল্প করে। তো এই ব্রাশ বর্ডার গুলোর ফলে যেহেতু মাইক্রোভিলাই দিয়ে তৈরি হয় এবং অ্যাবজর্পশনে হেল্প করে, সো এই জন্য বলা যায় যে সিম্পল কলামনার এপিথেলিয়াম জিআই ট্র্যাক্টের বিভিন্ন সার্ভস কাজে হেল্প করে, ফাংশনে হেল্প করে, প্রোটেকশন, লুব্রিকেশন, অ্যাবজর্পশন এবং সিক্রেশন। ইসোফেগাস ইজ লাইন্ড বাই নন কেরাটিনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এখানে 4টা অপশন, নন কেরাটিনাস, স্ট্র্যাটিফাইড এবং স্কোয়ামাস, 3টা। তো এই 3টা কোনটার কি কাজ সেটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইজিলি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবো। যেমন ইসোফেগাস হলো এলিমেন্টারি ট্র্যাক্টের আপার পার্টে থাকে, যেটা রেসপন্সিবল করে মানে আমাদের কোনো চিউড ফুড প্যাসেজের জন্য ফ্যারিংস থেকে যখন স্টোমাকে আমরা কোনো খাবার যায় তখন সেই ইসোফেগাস হেল্প করে। তো ইসোফেগাস হলো ইজ এ অনলি এ ফুড প্যাসেজ হ্যাভিং, এখানে কোনো আদার ফাংশন থাকবে না। এই মিউকাস মেমব্রেন গুলো সাবজেক্টেড টু ফ্রিকশন বাই ফুড, মানে আমরা যখন খাবার খাই তখন এই মিউকাস মেমব্রেন গুলো ঘর্ষণ হয়। তো এটা সফট হতে পারে, হার্ড হতে পারে, হট আর কোল্ড হতে পারে। তো এই প্রোটেকশনের জন্যই, ওয়ালকে প্রোটেকশনের জন্যই ইসোফেগাস লাইন্ড বাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের মাধ্যমে আমাদের কোনো প্রোটেক্ট হতে পারে না, ফ্রিকশন হতে পারে না। দেন হলো স্কোয়ামাস ইন শেপ। স্কোয়ামাস কেন, যেহেতু এখানে কোনো নো ডাইজেশন অ্যাবজর্পশন হচ্ছে ডিউরিং ফুড পাসিং এর সময়, তো দেয়ার ইজ নো নিড, যেহেতু কোনো এখানে ডাইজেশন অ্যাবজর্পশন হচ্ছে না তাই এখানে কোনো সিক্রেশনও হবে না, ডাইজেস্টিভ জুসের। তো এটা কি করবে, এটা হলো প্রোটিন ইন নেচার। এই লাইনিং এপিথেলিয়াম সেল গুলো এখানে সাইটোপ্লাজম কম থাকবে, এবং সাইটোপ্লাজম যেহেতু কম থাকবে স্বাভাবিকভাবে এখানে অর্গানেলসও কম থাকবে। সো এই জন্য এটা হলো স্কোয়ামাস ইন শেপ। আর দেন হলো নন কেরাটিনাস। নন কেরাটিনাস কি, ইসোফেগাস হলো আমাদের বডির অনেক ভিতরে থাকে, তো এই জন্য মিউকোসা ইজ নট এক্সপোজ টু এয়ার, এয়ারের সংস্পর্শে মিউকোসা আসতে পারে না, এই জন্যই এটাকে বলা হয় নন কেরাটিনাস এপিথেলিয়াম। সো এই কারণে বলা হয় এটা হলো নন কেরাটিনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ইউরিনারি ব্লাডার ইজ লাইন্ড বাই ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম কি, এটা হলো একটা স্পেশালাইজড ফর্ম অফ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, যেটা মেজর পার্ট অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট ইনক্লুডিং ইউরিনারি ব্লাডারে থাকে। তো এটার প্রধান 2টা ফাংশন থাকে, একটা হলো প্রিভেন্ট করে রিঅ্যাবজর্পশন অফ ইউরিন আর অ্যালাউ করে ফ্রি ডিস্টেনশন এন্ড রিল্যাক্সেশন অফ দ্য ব্লাডার মিউকোসা। ব্লাডার যে মিউকোসা থাকবে সেগুলোকে রিল্যাক্সে হেল্প করবে। তো ইউরিনের রিঅ্যাবজর্পশন কিভাবে করবে, এখানে যে সুপারফিশিয়াল সেল গুলো থাকবে সেগুলো হলো লার্জ মাল্টিনিউক্লিয়েটেড সেল থাকবে, এটা আমব্রেলা সেল থাকবে। তো এই আমব্রেলা সেল গুলো একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে হলো টাইট জাংশনের মাধ্যমে, এবং একটা ইমপারমিয়েবল লেয়ার তৈরি করবে, যেটা হলো এই প্রিভেন্ট করবে রিঅ্যাবজর্পশন অফ ইউরিন। তাহলে আমব্রেলা সেল গুলো টাইট জাংশন দ্বারা কানেক্টেড থাকবে এবং এটা ইউরিনের রিঅ্যাবজর্পশনকে প্রিভেন্ট করবে আর অ্যালাউ করবে ফ্রি ডিস্টেনশন এবং রিল্যাক্সেশন অফ দ্য ব্লাডার মিউকোসা। এখানে অনেকগুলো পলিগনাল সেল থাকবে ইন্টারমিডিয়েট লেয়ার, যেটা কি করবে, ক্যাপাসিটি থাকবে স্ট্রেস মানে এবং ফ্ল্যাটেন, ক্যাপাসিটি টু স্ট্রেস এন্ড ফ্ল্যাটেন হুইচ অ্যালাউ দ্য ডিস্টেনশন অফ ট্রানজিশনাল এপিথেলিয়াম, মানে এটা হলো ডিস্টেনশনে হেল্প করবে।
আচ্ছা, আমাদের এপিথেলিয়াল টিস্যু থেকে মোটামুটি এগুলোই ছিল আমাদের জানার মতো। তো এগুলো দেখা গেছে তোমাদের ভাইভাতে বা রিটেনে চলে আসে। আমি যে কোশ্চেন গুলো করেছি এগুলোই মোটামুটি হলো তোমাদের ভাইভাতে রিটেন দুটার জন্যই অনেক হেল্প হবে। তো ভাইয়া এটা কি তোমাদের সোর্স পার্টের সাথে নাকি হার্ড পার্টের সাথে? হ্যাঁ, তোমাদের হিস্টোলজি মানে জেনারেল অ্যানাটমি যেটা বলে, এটা হলো বোনস থাকে, জেনারেল অ্যানাটমিতে বোনস থাকবে। তারপরে তোমাদের হলো জয়েন্টস। তো এগুলো হলো জেনারেল অ্যানাটমিতে সাধারণত ওই যে তোমাদের হিস্টোলজি, বোনস, জয়েন্টস এগুলো সাধারণত জেনারেল অ্যানাটমিতে থাকে। আর হিস্টোলজির যে বিষয়টা তোমার এপিথেলিয়াল টিস্যুতে সাধারণত দেখা গেছে তোমার হার্ড পার্টে বেশি আসে। আর সব পার্টে দেখা গেছে বিভিন্ন কোশ্চেন থাকে তোমার হিস্টোলজি থেকে। তো ওগুলো মানে তোমার ভাগ থাকে আর কি। তো দেখা গেছে সাধারণত হার্ড পার্টে বেশি থাকে আর কি হিস্টোলজি, এই কারণে তোমার হার্ড পার্টটা একটু পড়াটা বলা যায় অনেক হলো একটু বেশি থাকে। এই জন্য তোমাদের এই হার্ড পার্টের ভাইবার সাথে মিললি থাকবে। তো এখানে তোমার জেনারেল এমব্রায়োলজি, তারপরে সব পার্টের সাথে হলে জেনারেল এমব্রায়োলজি থাকবে, আর হার্ড পার্টের সাথে তোমার হলো হিস্টোলজি থাকবে। এবার হলো তোমাদের যে ফার্স্ট এবং সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। তো আমি ল্যাংম্যান থেকে এই ছবিটা নেওয়া, যে এই ছবিটা দেখলে মোটামুটি তোমরা একটা আইডিয়া করতে পারবে যে প্রথম 14 দিনে কি কি ধরনের পরিবর্তন হয়। তো এটা যদি তোমরা ফার্স্টে দেখো তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে হঠাৎ করে কোনো একটা সিঙ্গেল ফিগার দেখলে বা মনে হয় যে অনেক কঠিন বা এরকম। তো যদি একটা পরে একটা স্টেজ দেখো এইভাবে একসাথে, তাহলে দেখবে হলো তোমাদের অনেক ইজি হবে পরে বুঝতে। আচ্ছা, তো ফার্টিলাইজেশন শুরুতে হলো আমাদের হলো ফার্স্ট উইকে ফার্টিলাইজেশন দিয়ে স্বাভাবিকভাবে কোনো একটা জাইগোট তৈরি হবে। তো ফার্টিলাইজেশনটা কি? এর হলো যখন দুটো ম্যাচিউর জার্ম সেল, ওভাম এবং স্পার্মাটোজোয়া একটা সিঙ্গেল সেল তৈরি করবে, জাইগোট, এটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এটা সাধারণত ইউটেরাইন টিউবের এম্পোলারি রিজিয়নে হয়। ইউটেরাইন টিউবের কয়েকটা পার্টস থাকে, সবচেয়ে ভিতরে থেকে ইন্টারমোলার পার্ট, এরপর থেকে ইসমাস, দেন এম্পোলারি রিজিয়ন, এরকম পার্টস থাকে। সবার বাইরে থেকে হলে ফিল্মটি থাকে। তো এই এম্পোলারি রিজিয়ন অফ দ্য ইউটেরাইন টিউবে হলো তোমাদের ফার্টিলাইজেশন হবে। আচ্ছা, ফার্টিলাইজেশনের ফার্টিলাইজেশনের যে প্রসেস, যদি আমরা ই করি যে ফার্স্টে হলো সাধারণত ট্রান্সপোর্ট অফ স্পার্মাটোজোয়া। 200 থেকে 300 মিলিয়ন স্পার্মাটোজোয়া ফিমেল জেনিটাল ট্র্যাক্টে ডিপোজিট হয়, কিন্তু সবগুলো ফার্টিলাইজ করতে পারে না। তার মধ্যে 300 থেকে 500টা রিচ করে সাইড অফ দ্য ফার্টিলাইজেশনে। শুধুমাত্র অনলি ওয়ান স্পার্মাটোজোয়া ফার্টিলাইজ করতে পারে ইকে, মাত্র একটা থাকবে, একটা যেটা হলো ফার্টিলাইজ করতে পারে। আদার গুলো ভেরিয়ার পেনিট্রেশনে হেল্প করে। আর ট্রান্সপোর্ট অফ ওভাম, ওভাম হলো সাধারণত ওভারিতে তৈরি হবে, দেন সেটা ট্রান্সপোর্ট হবে ইউটেরাইন টিউবে এবং স্পার্মের সাথে মিট করে এম্পোলারি রিজিয়নে, এবং এটা দেন হলো ফার্টিলাইজেশনে হেল্প করে। কন্ট্যাক্ট এন্ড, তারপরে আমি তোমাদের হলো এখানে ফিগারটা দিয়ে হলো তোমাদের হলো প্রসেস গুলো বলে যাচ্ছি যে ফার্টিলাইজেশনের কোনটা পরে কোন প্রসেসটা তোমরা হলো তাহলে লিখতে পারবে ইজিলি। ছবিটা দেখবে আর হলো তোমরা হলো ইজিলি বুঝতে পারবে যে ফার্স্ট হলো স্পার্মাটোজোয়া ট্রান্সপোর্ট হবে, দেন ওভাম ট্রান্সপোর্ট হবে, তারপরে যে গ্যামেটটা তৈরি হবে সেটা কন্ট্যাক্ট এবং ফিউশন হবে গ্যামেট। এটা ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে বিটুইন দ্য স্পার্মাটোজোয়া এবং জোনা পেলুসিডা অফ দ্য ওভামের মধ্যে, যেটা দেন হলো এটা ক্যাপাসিটেশন এবং অ্যাক্রোজোম রিঅ্যাকশনের মাধ্যমে এই ওদের কন্ট্যাক্ট এবং ফিউশনটা হবে। দেন হবে বেরিয়ার পেনিট্রেশন। বেরিয়ার পেনিট্রেশন তোমার এখানে ফার্স্ট হলো কর্নার এরিয়াটা পেনিট্রেশন করবে, দেন জোনা পেলুসিডা পেনিট্রেশন হবে। এরপরে তোমার হলো ফিউশন হবে ওভাসাইট এবং স্পার্ম সেল মেমব্রেনের মধ্যে। দেন হবে কমপ্লিশন অফ দ্য সেকেন্ড মিয়োটিক ডিভিশন। সেকেন্ড মিয়োটিক ডিভিশন কমপ্লিট হওয়ার পরে তোমার হলো এই ওসাইট এবং ফর্মেশন অফ ফিমেল প্রোনিউক্লিয়াস। সেকেন্ডারি ওসাইট যেটা থাকবে সেটার মাধ্যমে তোমার যখন কমপ্লিশন হবে তখনই হলো একটা ম্যাচিউর, যখনই হলো স্পার্মটা ইমিডিয়েটলি আফটার এন্ট্রি অফ দ্য স্পার্ম দ্য ওসাইট ফিনিশ দ্য সেকেন্ড মিয়োটিক ডিভিশন। যখন হলো সাথে সাথে স্পার্মটা প্রবেশ করবে তখনই হলো সেকেন্ড মিয়োটিক ডিভিশন কমপ্লিট হবে এবং একটা ম্যাচিউর ওভাম এবং সেকেন্ড পোলার বডি তৈরি করবে। এই নিউক্লিয়াস অফ দ্য এই ওভামটা যেটা থাকবে ম্যাচিউর ওভামের, সেটা হলো ভ্যাসকুলার থাকবে এবং এটাকে ফিমেল প্রোনিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াস অফ দ্য ম্যাচিউর ওভামকে
এটা ভেসকুলার হবে এবং এটা ফিমেল নিউক্লিয়াস বলা হয়, এখানে হ্যাপ্লয়েড ক্রোমোসোম। দেন হলো ফর্মেশন অফ ফিমেল প্রোনিউক্লিয়াস, ফর্মেশন অফ মেল প্রোনিউক্লিয়াস। এই ওসাইটের যে সাইটোপ্লাজম থাকবে এর ভিতরে নিউক্লিয়াস অফ দ্য স্পার্মের যে নিউক্লিয়াস সেগুলো বেশি সোলেন হবে, মানে স্ফীত হয়ে যাবে এবং একটা মেল প্রোনিউক্লিয়াস তৈরি করবে। দেন হলো ডিএনএ, ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন ঘটবে, দুইটা প্রোনিউক্লিয়াই ঘটবে যখন তাদের গ্রোথ হবে। এরপর হলো প্রোনিউক্লিয়ার মেমব্রেন গুলো ব্রেকডাউন হবে এবং ক্রোমোজোমের কনডেনসেশন হবে। আর অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ক্রোমোজোম ফর মাইটোটিক সেল ডিভিশন, মাইটোটিক সেল ডিভিশনের ক্রোমোজোম গুলো অ্যারেঞ্জমেন্ট হবে। তখন হলো ওই 46টা 23টা ক্রোমোজোম 46টা ক্রোমোজোমে পরিণত হবে এবং এখানে দুইটা সেল তৈরি হলো দেখা যাচ্ছে। এইভাবে ফার্টিলাইজেশন হয়। ভাইয়া এখানে কি কি ক্যাপাসিটেশনটা ফ্যাক্টর যদি কাজ একটু করে বুঝিয়ে এখানে? বলতেন। হ্যাঁ হ্যাঁ আপু, আসতেছি, সামনে আসতেছি। আচ্ছা, ফার্টিলাইজেশন এখান থেকে সাধারণত রিটেনে কোশ্চেন তোমাদের চলে আসে যে ফার্টিলাইজেশনের ডেফিনেশন নরমালি আসে আর এটার কি কি রেজাল্টস থাকে, এটা সাধারণত ডিউতে আসে। এছাড়া অন্যান্য বোর্ডে এটা প্রসেসটা আসতে পারে, যে দিয়ে যে প্রসেস অফ ফার্টিলাইজেশন, তখন যে প্রসেসটা আমি বললাম সেটা তোমাদের হলো লিখতে হবে। তো এই জন্য কি ফ্যাক্টর কাজ করে? ফ্যাক্টর হলো ওভুলেশনের টাইম, এই স্পার্ম কখন ইউটেরিন টিউবে যাচ্ছে সেই টাইমটা লাগবে, তারপর কতগুলো স্পার্ম আছে সেখানে, ভায়াবিলিটি অফ স্পার্ম এবং ওভাম। রেজাল্টস, এটা রেজাল্টস কি হবে? এটা রেস্টোর করবে ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। প্রথমত ছিল হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, সেখান থেকে জাইগোটের মাধ্যমে ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম তৈরি হলো এবং এটা সেক্সকে ডিটারমিনেশন করতে পারে, সেটা মেল হবে নাকি ফিমেল হবে। এটা ক্লিভেজ কে ইনিশিয়েশন করবে, ক্লিভেজ শুরু হবে এই ফার্টিলাইজেশনের মাধ্যমে। দেন হলো ক্যাপাসিটেশন। আচ্ছা, ক্যাপাসিটেশনটা কি? এটা হলো একটা পিরিয়ড যেখানে হলো it is a period of conditioning of sperm in the female genital tract to acquire the ability to fertilize the ovum। মানে এটা হলো স্পার্মের একটা সময় যেখানে হলো স্পার্ম ফার্টিলাইজ করতে পারে ওভামকে, স্পার্মের যে ক্ষমতা acquire the ability to fertilize the ovum, এটা কি বলা হয় ক্যাপাসিটেশন। এটা সাধারণত সাত 7 ঘন্টার মতো লাগে, অ্যাপ্রক্সিমেটলি 7 hours। যখন হলো ক্যাপাসিটেশন হয় তখন একটা গ্লাইকোপ্রোটিন কোট এবং সেমিনাল প্লাজমা প্রোটিন প্লাজমা মেমব্রেন থেকে রিমুভ হয়ে যায় এবং ওভালাইজ করে অ্যাক্রোজোমাল রিজিয়ন অফ দ্য স্পার্মাটোজোয়া। তো স্পার্মের তো অ্যাক্রোজোম আমরা জানি একদম হেঁটে থাকে, তো ওই অ্যাক্রোজোমাল রিজিয়ন অফ স্পার্মাটোজোয়াতে সেটা ওভালাইজ করতে পারে through the a corner cells and undergo acrosome reaction। এই অ্যাক্রোজোম রিঅ্যাকশনের মাধ্যমে স্পার্মটা শুধুমাত্র পাস করতে পারবে কর্নার সেলকে, অন্য কোনো স্পার্ম পারবে না। তার অ্যাক্রোজোম রিঅ্যাকশনটা কি? এটা হলো একটা রিঅ্যাকশন যেটা মাল্টিপল পয়েন্টস অফ ফিউশন বিটুইন দ্য প্লাজমা মেমব্রেন এবং অ্যাক্রোজোমাল মেমব্রেন। মানে কি হলো? মানে এটা হলো প্লাজমা মেমব্রেন এবং অ্যাক্রোজোমাল মেমব্রেনের যে ফিউশনটা হবে এটার অনেকগুলো পয়েন্টস হলো এটা ক্যারেক্টারাইজ করবে। স্পার্ম যেটা পারমিট করবে রিলিজ অফ অ্যাক্রোজোমাল কন্টেন্টস গুলো রিলিজ করবে, অ্যাক্রোজোমাল কন্টেন্টস গুলো রিলিজ করবে এই অ্যাক্রোজোম রিঅ্যাকশনের মাধ্যমে। এটা ওভারকাম করবে ব্যারিয়ার্স অ্যারাউন্ড দ্য ওসাইট, মানে ওসাইটকে স্বাভাবিকভাবে সবগুলো স্পার্ম যেতে পারবে না, মাত্র একটা স্পার্ম প্রবেশ করবে। তো এই ব্যারিয়ারটা হলো ওভারকাম, মানে হেল্প করবে এই অ্যাক্রোজোম রিঅ্যাকশন। এই অ্যাক্রোজোম রিঅ্যাকশনের মাধ্যমে তোমার এখানে বিভিন্ন অ্যাক্রোজোমাল কন্টেন্টস রিলিজ হবে, তো সেটা হেল্প করবে এই স্পার্মকে পেনিট্রেট করতে হেল্প করবে। এটা সাধারণত হয় যখন আফটার বাইন্ডিং টু দ্য জোনা পেরিসিডা, যখন জোনা পেরিসিডার সাথে বাইন্ড করে ফেলবে তখনই এই অ্যাক্রোজোম রিঅ্যাকশনটা হবে। এবার বুঝতে পেরেছো আপু? জি ভাইয়া। দেন হলো ক্লিভেজ। ক্লিভেজ এটা হলো একটা ফর্মেশন বাই সিরিজ অফ মাইটোটিক ডিভিশনস অফ দ্য জাইগোট। মানে জাইগোটের মাইটোটিক ডিভিশনের মাধ্যমে অনেকগুলো ছোট ছোট সেল তৈরি হবে, এটার প্রসেসকে বলা হয় ক্লিভেজ। আচ্ছা, এই ক্লিভেজটা ফার্স্ট ঘটবে হলো যখন দুইটা ব্লাস্টোমিয়ার মাইটোটিক ডিভিশনের মধ্যে তৈরি হবে, তখন এটাও ঘটবে। এই সেলগুলো একটা ব্লাস্টোমিয়ারে ডিভাইড হবে, দেন 8টা ব্লাস্টোমিয়ার ডিভাইড হবে। মানে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে 2টা 4টা 4টা থেকে 8টা এইভাবে বাড়তে থাকবে। যখন থার্ড ক্লিভেজ হবে 8টা
8 সেল স্টেজ হয়ে যাবে, মানে যখন 8টা সেল হবে তখনই ব্লাস্টোমিয়াটা ম্যাক্সিমাম করবে তাদের কন্টাক্ট উইথ ইচ আদার সাথে এবং ফর্ম করে একটা কম্প্যাক্ট বল অফ সেলস হেল্ড টুগেদার বাই টাইট জাংশন, মানে টাইট জাংশনের মাধ্যমে এই সেলগুলো কানেক্ট থাকবে, একে বলা হয় কম্প্যাকশন। এই প্রসেসকে এই ফার্টিলাইজেশনের 3 দিন পর এই যে কম্প্যাক্টেড সেলগুলো সেগুলো আবার 16টা সেলে ডিভাইড হবে, 12 থেকে 16টা সেলে তৈরি হবে। এই যে 3 দিন ফার্টিলাইজেশনের 3 দিন পর 12 থেকে 16টা সেল তৈরি হলো, এই এই সেলকে বলা হয় মরুলা। এই যে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে 2টা ছিল, দেন হলো 2 থেকে 4টে হলো, এইভাবে বাড়তে বাড়তে 12 থেকে 16টা সেল তৈরি হলো। এই 12 থেকে 16টা যে সেল তৈরি হলো এটাকে বলা হয় মরুলা। এই মরুলার যে ইনার সেল থাকবে, মানে ভিতরের দিকে সেল বলা ইনার সেল ম্যাস অথবা এমব্রায়োব্লাস্ট বলে, আর যে বাইরের দিকে সেল থাকবে আউটার সেল, এই আউটার সেল কে বলা হয় আউটার সেল ম্যাস অথবা ট্রফোব্লাস্ট। তাহলে ভিতরে থাকে এমব্রায়োব্লাস্ট, বাইরে থেকে ট্রফোব্লাস্ট। আর এই ইনার সেল ম্যাস গুলো থেকে পরবর্তী যে টিস্যু রাইজ করবে সেটাকে বলা হয় এমব্রায়ো প্রোপার্ট। আর আউটার সেল ম্যাচ থেকে মানে বাইরের দিক থেকে যে তৈরি করবে প্লাসেন্টা তৈরি করবে। দেন ব্লাস্টোসিস্ট ফর্মেশন। ব্লাস্টোসিস্ট ফর্মেশনে এখানে মরুলা যখন ইউটেরাইন ক্যাভিটিতে প্রবেশ করে সাধারণত ফার্টিলাইজেশনের 60 থেকে 72 ঘন্টা পরে হয়। এই ব্লাস্টোসিস্ট ফর্মেশনে ফ্লুইড গুলো এন্টার করবে ইন্টারসেলুলার স্পেস অফ দ্য ইনার সেল ম্যাস, মানে ভিতরে ইনার সেল ম্যাস। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে ইনার সেল ম্যাস। তো এই ইনার সেল ম্যাসে ফ্লুইড প্রবেশ করবে জোনা পেলুসিডার মাধ্যমে। ক্রমাগত ভাবে এই ইন্টারসেলুলার স্পেস গুলো কি হবে, কনফ্লুয়েন্ট হবে এবং এটা একটা সিঙ্গেল ক্যাভিটি তৈরি করবে। এটাকে বলা হয় ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিল একই সময়ে এই এমব্রায়োকে বলা হয় ব্লাস্টিস্ট। তাহলে ক্যাভিটিকে বলা হলো ব্লাস্টোসিল আর এই এমব্রায়োকে বলা হলো ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোমিয়ার যেটা থাকে ইন দা ব্লাস্টোসিস্ট, এটা দুই ভাগে ভাগ করবে, সেলস অফ দ্য ইনার সেল ম্যাস এট ওয়ান। ব্লাস্টোসিস্টের এক পোলে যে ভিতরের দিকে সেলগুলো ছিল এগুলো বলা এমব্রায়োব্লাস্ট, আর এটা রাইজ করবে এমব্রায়ো প্রোপারে। আর আউটার সেল ম্যাস যেটা থাকবে সেটা ফ্ল্যাটেন থাকে এবং ফর্ম করবে এপিথেলিয়াল ওয়াল অফ দ্য ব্লাস্টোসিস্ট, এটাকে ট্রফোব্লাস্ট বলে। এটা তৈরি করবে এমব্রায়োনিক প্লাট অফ দ্য প্লাসেন্টা, পরবর্তীতে প্লাসেন্টা তৈরি করবে। আচ্ছা, মরুলা আর ব্লাস্টোসিস্টের মধ্যে পার্থক্য এটা সাধারণত সাস্টে বা ওইদিকে একবার এসেছিল তোমার রিটেনে, ডিউতে কখনো আসে না, তাও তোমরা দেখে রাখতে পারো। তবে হ্যাঁ, এখানে যে আমি ব্লাস্টোসিস্টের যে ফিগারটা এটা রিটেনে চলে আসে, এই ব্লাস্টোসিস্টের ফিগার। আর তাছাড়া এমনিতে ভাইবার জন্য এখান থেকে ব্লাস্টোসিস্ট কিভাবে ফর্মেশন হয়, এই ক্লিভেজ কাকে বলে, তো এগুলো দেখা যাচ্ছে টিচাররা জিজ্ঞেস করে বা কার্ড কোশ্চেনও থাকে এগুলা। টোকেনাইজেশন কাকে বলে এগুলো তোমরা হলো একটু দেখে নিবি ভাইয়ের জন্য। আর আমি মোটামুটি তোমাদের রিটেনটা কভার করার চেষ্টা করেছি যে রিটেনে যে কোশ্চেন গুলো আসে, তো সেজন্য এই ব্লাস্টোসিস্টের ফিগারটা অনেক ইম্পর্টেন্ট। মরুলা আর ব্লাস্টোসিস্টের মধ্যে পার্থক্য, মরুলা হলো একটা সলিড ক্লাস্টার অফ সেল, এটা হলো সলিড থাকবে, ক্লিভেজ ক্লাস্টার অফ সেলস প্রোডিউসড বাই ক্লিভেজ ডিউরিং দ্য প্রি এমব্রায়োনিক স্টেজ। মরুলা আর ব্লাস্টোসিস্টের মধ্যে পার্থক্য, এটা সাস্টে এসেছিল একবার 2015 সালে। তো মরুলা আর ব্লাস্টোসিস্ট, মরুলা কি, এটা হলো একটা সলিড ক্লাস্টার অফ সেলস প্রোডিউসড বাই ক্লিভেজ ডিউরিং দ্য প্রি এমব্রায়োনিক স্টেজ। যখন এমব্রায়োনিক পিরিয়ড ক্লিভেজের মধ্যে একটা সলিড থেকে যখন হলো 12 থেকে 16টা সেল তৈরি হলো ওটাকে বলে মরুলা। আর ব্লাস্টোসিস্ট মেকিং আপ দ্য প্রি এমব্রায়ো দ্যাট ডেভেলপস ফ্রম দ্য মরুলা, মানে মরুলা থেকে ব্লাস্টোসিস্টটা ডেভেলপ করবে। আচ্ছা, মরুলার শেপটা কি, এটা স্ফেরিক্যাল বা মালবেরি শেপ টাইপের, আর ব্লাস্টোসিস্ট হলো এটা গোলাকার থাকবে। আচ্ছা, এটা হলো গোলাকার থাকবে। আর মরুলাটা কি, মরুলা হলো সিঙ্গেল মাস অফ সেল, আর ব্লাস্টোসিস্ট হলো দুইটা ভাগ থাকবে, একটা ইনার সেল যেটা সেটাকে এমব্রায়োব্লাস্ট বলে, আর বাইরের সেলকে বলে ট্রফোব্লাস্ট। মরুলাতে থাকবে 12 থেকে 32টা সেল থাকবে ব্লাস্টোমিয়ার, আর ব্লাস্টোসিস্টে থাকবে হলো 70 থেকে 100টা সেল থাকবে। দেন মরুলাতে জোনা পেলুসিডা প্রেজেন্ট থাকবে, ব্লাস্টোসিস্টে অ্যাবসেন্ট থাকবে। আর এখানে ক্যাভিটি, মরুলাতে কোনো ক্যাভিটি থাকবে না, ব্লাস্টে আমরা একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি পেয়েছি।
আর মডুলার ফরমেশন হবে ইউটেরাইন টিউবে, আর ইউটেরাইন হবে, আর এটা কখন হবে সাধারণত পর হয়, আর এটা ইউটেরাসে প্রবেশ করবে তখন এটা ব্লাস্টোসিস্ট ফরমেশন হবে। আর এটা হয় ব্লাস্টোসিস্ট, আর ব্লাস্টোসিস্ট হয়। আচ্ছা, মোটামুটি ফার্স্ট উইক থেকে এগুলোই জানার মতো, তোমরা এখান থেকে যেগুলো বললাম এগুলো পড়বে। দেন হলো সেকেন্ড উইক থেকে এটাকে কেন উইক অফ টুস বলে, এটা রিটেন ভাইবা দুটার জন্য অনেক ইম্পর্টেন্ট। টিচাররা বলে যে বলতো উইক অফ টুস কি, বা এখানে কি কি কেন সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট উইক অফ টুস বলা হয়। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মোটামুটি 4টা পয়েন্ট জানতে হয়েছে, মানে এখানে দুটো করে হবে, দুটা হবে, দুটা লেয়ারে ডিভাইড হবে, এপি প্লাস থাইরয়েড। এপি প্লাস হলো টল কলামনার সেল, আর হাউ ইউভেরিয়াল সেল। আচ্ছা, উইক অফ টুস তো বলে ফেললাম যে এটা রিটেন ভাবে দুই জায়গাতে অনেক ইম্পর্টেন্ট, তোমাদের প্রফের কার্ডেও চলে আসবে। তো এখানে 4টা স্টেজ থাকবে, একটা হলো ট্রফোব্লাস্ট, দুই ভাগে ভাগ হবে, সাইটোটোব্লাস্ট, সিনসিটিওটোব্লাস্ট, এমব্রিওব্লাস্ট, দুইটা লেয়ার হবে, এপিব্লাস্ট, হাইপোব্লাস্ট, এস্টেমব্রানিক মেজোডার্ম, দুইটা লেয়ার হবে, এস্টেমব্রানিক সোমাটোপ্লিটিক মেজোডার্ম, এস্টেমব্রানিক স্প্ল্যানোপ্লিটিক মেজোডার্ম। আর এটা হলো দুইটা ক্যাভিটি ফর্ম করবে, অ্যামনিওটিক ক্যাভিটি আর ইয়ক্সিক ক্যাভিটি। আচ্ছা, এবার হলো সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। এটা তোমাদের রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখা যাচ্ছে টিচারদের একটা ফেভারিট কোশ্চেন বলা যায়, সাধারণত ডিউতে ঢাকা ইউনিভার্সিটির যে টিচাররা, ওনারা যায় না কেন তো পছন্দ করেন, দেখা গেছে প্রতি বছরই বা 1 বছর পর পর দিয়ে দেন যে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট ব্রড হেডিং এ প্রায় 7 মার্কস এর কোশ্চেন চলে আসে। তো দেখা গেছে তোমাদের এখানে 3টা ফিগার আছে মোটামুটি, আর 9তম দিনে একটা ফিগার, দেন 12তম দিন আর 13তম দিনের একটা ফিগার। তো তোমরা যদি পারো চেষ্টা করবে প্র্যাকটিস করার, আসলে একটু কঠিনই মনে হয়, তো দেখা যাচ্ছে মনে থাকতে চায় না, তো প্র্যাকটিস করলে আয়ত্তে চলে আসবে। তো 3টা ফিগারই সাধারণত দেয়া লাগে, তবে যদি একান্তই না পারো তবে তাহলে 13তম দিনের যে ফিগারটা এটা অন্তত এই কাছে চেষ্টা করবে। তো তোমরা মোটামুটি চেষ্টা করবে 3টাই দেওয়ার। তো প্রথমে কি হয়, যখন হলো 8তম দিনে ব্লাস্টোসিস্ট গুলো এন্ডোমেট্রিয়াল স্টোমার মধ্যে পার্সিয়ালি এমবেড করে, দেন ট্রফোব্লাস্ট গুলো দুটা লেয়ারে ভাগ হয়, যেটা হলো আমরা উইক অফ টুস যে পড়লাম যে ট্রফোব্লাস্ট দুটা লেয়ার হবে, সাইটোটোব্লাস্ট, সিনসিটিওটোব্লাস্ট, আর এমব্রিওব্লাস্ট দুটো হবে। 9তম দিনে কি হয়, 9তম দিনে এখানে তোমার হলো এক্সোসিলেমিক যে মেমব্রেনটা, এক্সোসিলেমিক ক্যাভিটিতে ফরমেশন করে, এটা হলো 9তম দিনে হয়। মেনলি একটা জিনিসই তোমাদের মনে রাখতে চলবে যে 9তম দিনে এক্সোসিলেমিক মেমব্রেনটা এক্সোসিলেমিক ক্যাভিটিতে পরিণত হবে। আর মোটামুটি যে ওভারঅল স্ট্রাকচার সেগুলো প্রায় অনেকগুলো প্রায় কাছাকাছি, এই কারণে তোমাদের যে মেন জিনিসটা এটা মনে রাখলেই হবে, এটা হলো 9তম দিনে হয়। দেন তোমাদের হলো 11 আর 12তম দিনে হবে, এখানে ইমপ্ল্যান্টেশন অফ দ্য ব্লাস্টোসিস্ট কমপ্লিট হবে, বা 12তম দিনে তোমাদের ব্লাস্টোসিস্টের যে ইমপ্ল্যান্টেশন সেটা কমপ্লিট হবে। একই সাথে ইউটেরা প্লাসেন্টা সার্কুলেশন এস্টাবলিশ করবে, আর এক্সট্রাএমব্রায়োনিক মেসোডার্ম অ্যাপিয়ার করবে সাইটোটোব্লাস্ট এবং এক্সোসিলেমিক ক্যাভিটির মধ্যে। এটা হলো তোমাদের 11তম আর 12তম দিনে হবে। আচ্ছা, দেন 13তম দিনে তোমাদের যে, আচ্ছা 12তম দিনে এখানে হলো একটা বড় ক্যাভিটি যেটা ডেভেলপ করবে এক্সট্রাএমব্রায়োনিক মেসোডার্মে, সেটা এক্সট্রাএমব্রায়োনিক সিলম অথবা কোরিয়নিক ক্যাভিটিতে কনভার্ট হবে। আর এখানে এক্সট্রাএমব্রায়োনিক মেসোডার্ম হলো এক্সট্রাএমব্রায়োনিক সোমাটোপ্লেরিক মেসোডার্ম এবং এক্সট্রাএমব্রায়োনিক স্প্ল্যানোপ্লেরিক মেসোডার্ম এ পরিণত হবে। আচ্ছা, আর 13তম দিনে এখানে কি হবে, এখানে কিছু যে সেলগুলো থাকবে সাইটোটোপ্লাস্ট, এগুলো প্রলিফারেট করবে লোকালি এবং পেনিট্রেট করবে সিনসাইটোব্লাস্টের ভিতরে প্রবেশ করবে এবং প্রাইমারি ভিলাই তৈরি করবে। আর হাইপোব্লাস্ট গুলো প্রডিউস করবে অ্যাডিশনাল সেলস, যেগুলো প্রলিফারেট করবে এবং গ্রাজুয়ালি সেকেন্ডারি ইয়ক্সে তৈরি করবে। আর এক্সট্রাএমব্রায়োনিক সিলম সেটা একটা বড় ক্যাভিটি তৈরি করবে, এটা কোরিয়নিক ক্যাভিটি তৈরি করে। আর এখানে হলো এক্সট্রাএমব্রায়োনিক মেসোডার্ম, সেটা ফর্মস করবে কানেক্টিং স্টক। তো এই ছিল আজকের লেকচার। তো তোমরা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া।
কারো কোনো কোশ্চেন আছে? ভাই ক্যাপাসিটেশনটা আরেকবার যদি একটু বুঝাই দিতেন। আচ্ছা, ক্যাপাসিটেশনটা হলো মানে যখন সবগুলো স্পার্ম তো অনেকগুলো প্রডিউস হয়, কিন্তু সবগুলো স্পার্ম তো ওভামকে ফার্টিলাইজ করতে পারে না, তাই না? তো আমরা তো দেখলাম যে প্রায় এখানে বেশ কয়েক স্পার্ম হলো প্রডিউস হয়, তার মধ্যে মাত্র অল্প কয়েকটা স্পার্ম হলো ওই ওভামের যে ফার্টিলাইজেশন সাইটে যায়, কিন্তু তার মধ্যে মাত্র একটা স্পার্ম হলো ওভামকে ফার্টিলাইজ করতে পারে। এই মাত্র যে স্পার্মটা ওভামকে ফার্টিলাইজ করতে পারলো, এটার যে ক্ষমতা মানে অ্যাকোয়ার দ্য অবিলিটি যে যখন হয়, ইট ইজ এ পিরিয়ড অফ কন্ডিশনিং অফ স্পার্ম ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট টু অ্যাকোয়ার দ্য অ্যাবিলিটি টু ফার্টিলাইজ দ্য ওভাম, মানে ওভামকে ফার্টিলাইজ করার জন্য যেই সময়ে স্পার্মটা তার যোগ্যতা ক্ষমতা অর্জন করলো, সেই সময়টাকে বলা হয় ক্যাপাসিটেশন। এটা সাধারণত 7 ঘন্টার মতো লাগে। তো এই ক্যাপাসিটেশনের সময় একটা গ্লাইকোপ্রোটিন কোড এবং সেমিনাল প্লাজমা প্রোটিন এই প্লাজমা মেমব্রেন থেকে বের হয়ে যায়, মানে চলে যায়, রিমুভ হয়ে যায় একটা গ্লাইকোপ্রোটিন কোড এবং সেমিনাল প্লাজমা প্রোটিন। এবং এগুলো অ্যাক্রোজোমাল যে রিজিয়ন অফ স্পার্মাটোজোয়া, মানে স্পার্মা, এটা স্পার্মের কি অ্যাক্রোজোম থাকে না, আমরা হেডের দিকে স্পার্ম অ্যাক্রোজোম থাকে, তো হেডের দিকে অ্যাক্রোজোমার যে রিজিয়ন সেখানে ওভারল্যাপ করে এই প্লাজমা মেমব্রেন গুলো। এই শুধুমাত্র ক্যাপাসিটির যে স্পার্ম সেটা যখন হলো ওভামকে পেনিট্রেট করবে, এই করোনা সেলের মধ্য দিয়ে সেটা পাস করতে পারে এই ক্যাপাসিটেশনের যোগ্যতা অর্জন করার পরে, এবং সেটা অ্যাক্রোজোম রিয়াকশনের মাধ্যমে হয়। তার এই অ্যাক্রোজোম রিয়াকশনটা কি? এটা হলো প্লাজমা মেমব্রেন এবং অ্যাক্রোজোমাল যে মেমব্রেন থাকবে সেটার ফিউশন অফ দ্য, ইট ইজ দ্য মাল্টিপল পয়েন্টস অফ ফিউশন বিটুইন দ্য প্লাজমা মেমব্রেন এবং অ্যাক্রোজোমাল মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেন এবং অ্যাক্রোজোমাল মেমব্রেনের ফিউশনের মাধ্যমে যে অনেকগুলো পয়েন্টস থাকবে, সেখান যে স্পার্মটা পারমিট করবে রিলিজ, মানে মোট কথা হলো অ্যাক্রোজোমাল রিঅ্যাকশনে অ্যাক্রোজোমাল গুলো রিলিজ হবে, যে বাধা দিবে, ঢুকতে দিবে না, এটা স্বাভাবিক। তো এই স্পার্মকে যে ওভারকাম করতে পারলো যে রিঅ্যাকশনের মাধ্যমে, এটাকে বলে অ্যাক্রোজোম রিঅ্যাকশন। আর এই অ্যাক্রোজোম রিঅ্যাকশনের মাধ্যমেই এই ক্যাপাসিটেশনের যোগ্যতা স্পার্ম অর্জন করে এবং ফার্টিলাইজ করে ওভামকে। এটা সাধারণত যখন ওই জোনা পেলুসিডের সাথে বাইন্ড করে তখন এই অ্যাক্রোজোম রিঅ্যাকশনটা হয়, আর এই ক্যাপাসিটেশনটা হয় সাধারণত 7 ঘন্টার মধ্যে। এবার কি বুঝতে পেরেছো আপু? জি ভাই, ভাই প্রথমে অ্যাক্রোজোম রিয়েকশনটা হবে, এটার কারণে ক্যাপাসিটেশনটা হবে, জি জি তাই জি তো? জি জি। ভাইয়া, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া। তোমরা আসলে অনেক কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসগুলো করলে, তোমাদেরকে অনেক ধন্যবাদ।